এবং জিরো আওয়ারে বিভিন্ন সময় আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, আজকের পর্বে মূলত যে বিষয়ের দিকে নজর থাকবে তা হলো ইউক্রেনের 40% এলাকা এই মুহূর্তে রাশিয়ার কবজায়। ইউক্রেন রাশিয়ার সংঘাত আর আগামী 8 দিনেই ইউক্রেনকে সম্পূর্ণ ডমিনেট করবে রাশিয়া, এই প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাশিয়ার হাইপারসনিক মিসাইলের ভয়ে কোথায় পালালেন জেলেনস্কি? সেন্ট্রাল এশিয়ায় পশ্চিমী ষড়যন্ত্র ব্যর্থ করতেই কি পাল্টা পদক্ষেপ ভারত রাশিয়ার? এই গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব, বিস্তারিত জানবার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে প্রেক্ষাপটটা কিভাবে রয়েছে, কতটা সংবেদনশীল রয়েছে, সেন্সিটিভ রয়েছে, সে কথাও আলোচনার মধ্যে দিয়ে তুলে আনবার চেষ্টা করব। নিউজরুম থেকে জিরো আওয়ারে সরাসরি রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, ইউক্রেন রাশিয়ার লাগাতার এই সংঘর্ষ এবং তার পরবর্তীতে এই মুহূর্তে কোন বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ যা নজরে আনা আবশ্যক? একদম, তুমি বলছিলে যারা সেন্সিটিভ, ভীষণভাবে সেন্সিটিভ, এবং যে তথ্য আমাদের কাছে আসছে যে রাশিয়াকে খুব দ্রুত এন্টায়ারলি, অর্থাৎ সময়ের যে কাউন্টডাউন শুরু হয়েছে ইউক্রেনকে হাতে নেওয়ার, সেই সময়সীমাকে শুধুমাত্র 8 দিনের মধ্যে কি গোটা ইউক্রেনকে রাশিয়া ডমিনেট করতে শুরু করবে। এবং সেন্ট্রাল এশিয়ায় ভারত কিছু বিগ স্টেপস নিয়েছে, বড় পদক্ষেপ নিয়েছে, যেটা পাকিস্তানের জন্য বড় বিপদ তৈরি করবে বলে আন্তর্জাতিক দুনিয়া মনে করছে। এবং গতদিন মোহাম্মদ ইউনূস তিনি এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা করেছেন। সেটা কি ঘোষণা নাকি ষড়যন্ত্র, সেই তথ্য আমরা দর্শকদের কাছে নিয়ে আসবো। একটা বিষয় বলার প্রয়োজন যে ঘুমন্ত দৈত্য, ঘুমন্ত আগ্নেয়গিরি রাশিয়াকে জাগিয়েছে ক্ষুদ্র একটি দেশ, সেটা হলো এই ইউক্রেন। এবং ইউক্রেন রাশিয়াকে যেভাবে জাগিয়েছে তারপর পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং তুমি দেখবে যে রাশিয়ার ক্ষেত্রে তারা যে নির্দিষ্টভাবে এখনও পর্যন্ত বলা হচ্ছে 40% যে ইউক্রেনের অংশ তারা দখল করে নিয়েছে এবং তাদের হাতে রয়েছে। দখল মানে এখানে ডমিনেট করছে রাশিয়া। এবং একই সঙ্গে তোমাকে বলবো যে রাশিয়া 2022 সালে যেটা ঘটতো, অর্থাৎ তখনই গোটা ইউক্রেনটা রাশিয়ার পকেটে যেত, সেটা এবার ঘটতে চলেছে। কারণ আপাত স্থগিত ছিল, যেমনভাবে অপারেশন সিঁদুর আপাত স্থগিত রয়েছে, আবার যে কোনো মুহূর্তে হতে পারে বলে আমাদের তরফে নির্দিষ্ট ঘোষণা রয়েছে, ঠিক তেমনিভাবে রাশিয়ারও আপাত স্থগিত ছিল। এবং যেভাবে গোটা ইউক্রেনের ক্রিমিয়া, দনেস্ক, একই সঙ্গে লুহানস্ক, এই যে প্রদেশগুলোর নাম বলছি, ইতিমধ্যে এগুলো রাশিয়ার হাতে চলে এসছে। একই সঙ্গে কিভ, টেরনোপিলের মতো যে বড় বড় শহরগুলো, সেগুলো রাশিয়ার ডমিনেশনে চলে এসছে। এবং যে ছবিটা এসছে, কি ছবি? আমেরিকা কি চেয়েছিল? আমেরিকা চেয়েছিল ইউক্রেনের মতো পাপেট রাষ্ট্রকে ব্যবহার করে, কারণ ইউক্রেনের জিওপলিটিক্যাল যে এরিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ইউক্রেন ছোট্ট দেশ, কিন্তু তার যে সঙ্গে বর্ডার শেয়ারিং আছে 7টি দেশের, তার মধ্যে অধিকাংশ দেশই ন্যাটো গোষ্ঠীভুক্ত এবং আমেরিকার কথায় ওঠে এবং বসে। ফলে ইউক্রেন যদি আমেরিকার কথা মতো যা আমেরিকা বলেছে করে ফেলে, তাহলে রাশিয়ার একদম দোরগোড়ায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু পরিবর্তে আমরা কি দেখছি? কিছু আগে যে ছবি আমরা স্ক্রিনে রাখবো, তা একদম মারাত্মক ছবি। সেই ছবিটা হলো যে লন্ডন সংলগ্ন সমুদ্র, সেখানে রাশিয়ার যে বৃহৎ যে নিউক্লিয়ার সাবমেরিন, তার ছবি কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ রাশিয়াটা বুঝিয়ে দিচ্ছে যে কোনো মুহূর্তে ন্যাটো গোষ্ঠীভুক্ত দূরছাই, তার চেয়ে অনেক বড় রাষ্ট্র এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগীর একদম সামনে বা একদম সন্নিকটে কিন্তু তাদের যে এই বৃহৎ রণতরী বা বৃহৎ যে সাবমেরিন পৌঁছতে পারে, সেই ক্ষমতা রাশিয়ার আছে। সেই ছবি আমরা এক্সক্লুসিভ হতে সিএনএন স্ক্রিনে রাখছি। অর্থাৎ আমেরিকা চেয়েছিল ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ দিয়ে রাশিয়াকে ঘিরতে, রাশিয়ার ঠিক পাল্টা চাল দিয়েছে। এবং রাশিয়ার তরফে কী করা হয়েছে? রাশিয়ার তরফে হাইপারসনিক যে মিসাইল, সেই হাইপারসনিক মিসাইল জিরকন এবং ক্রিনজালের যে ছবি আমরা দেখাবো, ক্রিনজালের বিভৎসতা আমরা দেখাবো। এবং ক্রিনজালের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। এই হাইপারসনিক মিসাইলের দাপট, তাদের বিধ্বংসী ক্ষমতা, এবং TU-160 যেটাকে বলা হয় যে হোয়াইট সোয়ান বা কার্পেট বোম্বিং করতে পারে, বম্বার প্লেন বলা হয়, যেটা 6000 ফিট এটা ফ্লাই করতে পারে। এবং একই সঙ্গে একে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ বলে ব্ল্যাক জ্যাক বলে একে কোড নেম দেওয়া আছে।
এবং এটার মধ্যে নির্দিষ্টভাবে তোমাকে বলবো রোটারি লঞ্চার নিউক্লিয়ার অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ এটা যখন 6000 ফিটে ফ্লাই করে তখন প্রচুরভাবে এটা বম্বিং করতে পারে, যার বিধ্বংসী যে ক্ষমতা এবং এই যে হাইপারসনিক মিসাইলের যে বিধ্বংসী ক্ষমতায় ইতিমধ্যে জেলেনস্কি তিনি কি পালিয়েছেন, দেশ ছেড়েছেন বা আত্মগোপন করেছেন। প্রাথমিকভাবে গত রাত পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আসছিল তাতে জেলেনস্কি নির্দিষ্টভাবে আমরা বলে দেবো যে ফোর্ট নক্স এবং বাংকার 42 দুটোই আমেরিকার তৈরি বাংকার, অত্যন্ত সিকিউর বাংকার, তার মধ্যে আত্মগোপন করেছে। এই ক্ষেত্রে ভারতের ভূমিকাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ক্ষেত্র থেকে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের ওপর ব্যাপকভাবে রেগে রয়েছে রাশিয়া। তার কারণ হচ্ছে যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো দিয়ে যেমন পাকিস্তান নির্দিষ্টভাবে আমেরিকা রাশিয়াকে ঘিরতে চেয়েছিল, ঠিক তেমনিভাবে পাকিস্তানকে দিয়ে সেন্ট্রাল এশিয়ায় যে 5টি দেশ আছে, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান সহ যে 5টি দেশ আছে, এই 5টি দেশে আমেরিকার মতো পশ্চিমী রাষ্ট্র চেয়েছিল যে সেখানে পাকিস্তান আইসিস জঙ্গি মডিউল তৈরি করুক, তারা তৈরিও করা শুরু করেছিল। তাহলে আইসিস জঙ্গি মডিউল দিয়ে এবার রাশিয়া, যেহেতু এই দেশগুলো সাবেক সোভিয়েতকে ভেঙেই, অর্থাৎ পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভেঙেই তৈরি হয়েছে, ফলে এই দেশে আইসিস মডিউল তৈরি হলেই এই আইসিস বা জঙ্গি মডিউল দিয়ে রাশিয়াকে রক্তাক্ত করা যাবে। রাশিয়া তখন এ ব্যাপারে এনগেজ থাকবে, অন্যদের ন্যাটো দিয়ে তাদেরকে ঘেরা যাবে। পরিবর্তে কী হয়েছে? পরিবর্তে তোমাকে জানিয়ে রাখবো যে সেন্ট্রাল এশিয়ায় আমরা যেটা প্রথমে বলছিলাম, ইন্ডিয়ার তরফে, ভারতের তরফে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা পাকিস্তানের বিপদ বাড়াচ্ছে। এবং এই যে ক্রিনজাল হাইপারসনিক মিসাইল, যেটাকে আমরা বলছি ব্রহ্মস 2, এই ব্রহ্মস 2 নির্দিষ্টভাবে আমাদের হাতে পৌঁছে যাচ্ছে খুব দ্রুত। তার কারণ হলো ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন অফার করেছে আমাদের। তোমাকে বলবো যে ব্রহ্মস, তার যে আঘাত, তার যে মারাত্মক মারণ ক্ষমতা, তার ভয়ে এখনও পাকিস্তান থরথর করে কাঁপছে। কি বলছেন সেখানকার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেখানকার প্রাক্তন বিদেশমন্ত্রী, আমরা খুব দ্রুত দর্শকদের শোনাবো একটু। 4:30 in the morning after Fajr prayers, Pakistan armed forces, led very ably by our Field Marshal, Chief Army Staff sitting here, Syed Asim Munir, to teach a lesson to our enemy. But before that hour reached, India again launched missile attacks, BrahMos, and hit Pakistan's various provinces, including airport in Rawalpindi and other places. इस चीज को सराहा गया कि हिंदुस्तान ने आखिरी दिन जिस तरह क्रूज मिसाइल या बैलिस्टिक मिसाइल इस्तेमाल किए, उस पाकिस्तान ने उसका वो जवाब नहीं दिया जो पाकिस्तान का बिल्कुल एक हक बनता था अगर हम चाहते तो इस रिस्ट्रेंट को सराहा गया। অর্থাৎ নির্দিষ্টভাবে পাকিস্তান মার খেয়ে চুপ করে আছে, সেই কথা সেখানকার প্রাক্তন বিদেশমন্ত্রী বলছেন। এবং আমরা ছবিতে দেখাবো যে ব্রহ্মসের আতঙ্কে এখনও আতঙ্কিত পাকিস্তান। তাদের অধিকাংশ এয়ারবেস একেবারে শ্মশানে পরিণত হয়েছে, কবরস্থানে পরিণত হয়েছে। এরপর ব্রহ্মস 2, আরেকবার ছবিটা আমরা দেখাবো যে ব্রহ্মস 2 যখন ব্লাস্ট করছে, তার উপরে একটা যে নির্দিষ্টভাবে যে নিউক্লিয়ার যে ক্লাউড তৈরি হয়, আমরা ছবিতে দেখানোর চেষ্টা করব যে ব্রহ্মস 2, যেটা ইতিমধ্যেই আমরা বলছি ক্রিনজাল হাইপারসনিক মিসাইল রাশিয়ার হাতে আছে, যেটা তারা নিক্ষেপ করেছে, চার্জ করেছে ইউক্রেনের ওপরে, তার যে নির্দিষ্টভাবে এই যে ক্লাউডটা তৈরি হয়েছে অনেকটা সেই পারমাণবিক বোমার মতো, সেটা মারাত্মক বিধ্বংসী। যদি ভারতের হাতে এই ব্রহ্মস 2 চলে আসছে, এরপর পাকিস্তানের কী হবে? সেই প্রশ্ন থাকছেই। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ তিথি, সেটা হলো যে নূর খান এয়ারবেস, যেটা দুদিন আগে আমরা প্রথম জানিয়েছিলাম যে ইউএসের এয়ারফোর্স তার দখল নিয়েছে। আমরা নোটিশ দেখাবো, ইউএস এয়ারফোর্স নোটিশ দিয়েছে যে আপাতভাবে অনির্দিষ্টকালের জন্য এই এয়ারবেস পাকিস্তান আর ব্যবহার করতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ যে তথ্য গোয়েন্দা সূত্রে আমরা পাচ্ছি যে এই নূর খান এয়ারবেসের মধ্যে বেশ কিছু নিউক্লিয়ার ওয়ারহেডস ছিল। আমেরিকা বুঝে গেছে যে পাকিস্তানের পক্ষে এই নিউক্লিয়ার ওয়ারহেডসগুলোকে আর সিকিওর রাখা বা সেগুলোকে আর বিপদমুক্ত রাখা সম্ভব নয়, কারণ ভারতের ব্রহ্মস কোনো কাট হয় না, আনকাট যায় এবং সেটাকে অ্যাটাক করতে সক্ষম।
ফলে ব্রহ্মোস 2 চলে আসলে পাকিস্তান পুরোপুরি অরক্ষিত। তাই আমেরিকা অত্যন্ত গোপনে এই নূর খান এয়ারবেসকে পাকিস্তান এয়ারফোর্সকে সরিয়ে দিয়ে সেখান থেকে সমস্ত নিউক্লিয়ার ওয়ারেন্টসগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে অত্যন্ত গোপনে দ্রুততার সঙ্গে। সেই ছবি সেই নোটিশ আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো যে ইউএস এয়ারফোর্সের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে যে নূর খান এয়ারবেস আর ব্যবহার করা যাবে না। আমরা বলছিলাম যে ভারত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমেরিকার কনসেপ্ট ছিল বা পাকিস্তানের কনসেপ্ট ছিল কি ছিল যে এই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ দিয়ে এবং আইসিসকে দিয়ে রাশিয়াকে ঘিরে দাও, তাহলে একমাত্র একচ্ছত্র আধিপত্য খাটাবে ওই পশ্চিমের রাষ্ট্রটি। কিন্তু উল্টো পথে হেঁটে ভারত আর রাশিয়া যৌথ সিদ্ধান্ত নিয়েছে। যৌথ সিদ্ধান্তের ব্যাপক সাফল্য এসছে। সেই সাফল্যটা কি? সেই সাফল্যটা হলো যে ইতিমধ্যে সেন্ট্রাল এশিয়া, যেখানে পাকিস্তান তাদের আইসিস মডিউল তৈরি করতে চেয়েছিল, সেই তাজিকিস্তান, কিরগিজস্তান থেকে শুরু করে যে দেশগুলো আছে তুর্কমেনিস্তান, এই 5টি দেশের যে রাষ্ট্রনায়কদের এবং সেখানকার যারা হেভিওয়েট মন্ত্রী আছেন তাদেরকে গতদিনই নয়াদিল্লিতে আমরা আহ্বান জানাই, তারা আসেন। আমাদের তরফে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই বৈঠকে ছিলেন। একই সঙ্গে ছিলেন আমাদের এনএসএ অজিত ডোভাল। একটু চমকানোর ব্যাপার নেই, কারণ ডোভাল যে থিওরি তাতে একে একে পাকিস্তান আরও বেশি অনেকগুলো তাদের ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে, যেটা তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুতর হতে যাচ্ছে বলেই একটা বড় অংশ মনে করছেন। ফলে এই বৈঠকে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে ওই 5টি রাষ্ট্রে ভারত বিনিয়োগ করবে এবং বিনিয়োগ করবে ব্যাপকভাবে। কারণটা কি? কারণটা হলো 5টি রাষ্ট্রে শান্তি থাকে, সেখানে সুস্থিতি থাকে, তাহলে পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্র সেখানে খাপ খুলতে পারবে না, সেখানে কোনো ভূমিকা নিতে পারবে না। ফলে সেন্ট্রাল এশিয়া দিয়ে পাকিস্তানকে ঘেরার যে প্রসেস তা ভারত শুরু করেছে। তোমাকে বলবো, তাজিকিস্তানের নির্দিষ্টভাবে ফারকৌর এবং আইনি এয়ারবেস রয়েছে। আমরা একই সঙ্গে কিরগিজস্তানে আমাদের নতুন সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে এবং কাজাকিস্তানে আমাদের সামরিক ঘাঁটি তৈরির পথে, এবং এটাকে বলা হচ্ছে রেডিনেস মিলিটারি ডক্ট্রিন। এই রেডিনেস মিলিটারি ডক্ট্রিনের পথ ধরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আসছে তা আরও গুরুত্বপূর্ণ, যে এখানে এই সেন্ট্রাল এশিয়ার এই যে 5টি রাষ্ট্রকে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি, তার পাশাপাশি পাকিস্তানকে ঘিরে দেওয়ার যে প্রয়াস চলছে, তার ফলে পাকিস্তান চোখের সর্ষে ফুল দেখা শুরু করেছে ইতিমধ্যেই। কারণ আমাদের যে সিদ্ধান্ত তা অনেক গুরুত্বপূর্ণ। তুমি দেখবে যে বিশ্বের সবথেকে উচ্চতম যে চেনাব রেল ব্রিজ আমরা ছবিতে দেখাবো, ভারতবর্ষের অনেক বড় এটা গর্বের ব্যাপার, কারণ এন্টার ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরের সুস্থিতি তৈরি করা হলো, যোগাযোগ তৈরি করা হচ্ছে, সারা বিশ্ব তাকিয়ে আছে এই চেনাব ব্রিজের দিকে। একটা অবিশ্বাস্য ব্যাপার। কারণটা কি? কারণটা হলো রাশিয়ার থেকে আমরা অত্যন্ত সস্তায় তেল এবং গ্যাস পাই, যেটা পশ্চিম বিশ্বের ওই শক্তিধর রাষ্ট্রটির পছন্দ নয়। সেন্ট্রাল এশিয়ার এই 5টি রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি হচ্ছে। রাশিয়ার তেল গ্যাস এই 5টি রাষ্ট্র হয়ে পাইপলাইনের মাধ্যমে এসে পৌঁছবে আমাদের কাশ্মীরে, এবং সেখান থেকে এই চেনাব ব্রিজ অর্থাৎ এই রেল ব্রিজের মাধ্যমে বাকি দেশে পৌঁছবে ওই তেল এবং গ্যাস অত্যন্ত কম দামে। এটাই ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক পরিকল্পনা, এগিয়ে যাওয়া ভারতের কথা, যেটা পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্রের পছন্দ নয়। আমরা দ্রুত আর একটা বিষয় আনতে চলেছি বা আনতে চাইছি, তা হলো যে প্রতিবেশী বাংলাদেশ। সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অ্যালার্মিং। তা কি? তা হলো মোহাম্মদ ইউনূস গতদিনই বলেছেন নির্দিষ্টভাবে যে এপ্রিল মাসে নির্বাচন হবে। এর আগে আমরা শুনেছি সে দেশের সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে 18 মাসে নির্বাচন প্রয়োজন, তিনি বারবার বলেছেন। একই সঙ্গে সেখানকার বিএনপির মতো যে দল রয়েছে তারাও বলেছেন যে দ্রুত নির্বাচন করতে হবে, ডিসেম্বরে নির্বাচন করতে হবে। কিন্তু ডিসেম্বর নির্বাচন না করে কেন মোহাম্মদ ইউনূস তিনি 2026-এর এপ্রিলে নির্বাচন করতে চাইছেন? এটা কি শুধুমাত্র ঘোষণা নাকি একটা ষড়যন্ত্র? কি বলছেন মোহাম্মদ ইউনূস এবং কি বলেছেন তিনি বন্দর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে? ব্যাক টু ব্যাক আমরা শোনাবো। সম্পন্ন করে নির্বাচন আয়োজন আজ দেশবাসীর কাছে ঘোষণা করছে যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না।
অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। আমরা তথ্য দিচ্ছি, এই যে মোহাম্মদ ইউনূস যে ভোটটা ঘোষণা করেছে নির্বাচন, জাতীয় নির্বাচন, এর ষড়যন্ত্রটা কি আমরা খুব সংক্ষেপে বলছি। ষড়যন্ত্রটা হচ্ছে যে 2026 সালের এপ্রিল মাসেই কেন, কারণ তথ্য বলছে যে যিনি সবথেকে বেশি নির্বাচনের কথা বলেছেন, 18 মাসের নির্বাচনের কথা বলেছেন, তিনি হলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু তথ্য বলছে যে 2026-এর ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অথবা 2026-এর মার্চ মাসের প্রথম সপ্তাহে যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে, ওয়াকারুজ্জামান অবসর নিচ্ছেন, ওয়াকারুজ্জামান রিটায়ারমেন্ট করছেন। অর্থাৎ খুব বুঝে শুনে মোহাম্মদ ইউনূস এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন জামাতকে সঙ্গে নিয়ে, মাহফুজ আলমদের সঙ্গে নিয়ে। কারণ ওয়াকারুজ্জামান যদি ফেব্রুয়ারি মাসে অবসর গ্রহণ করেন তাহলে নির্বাচন বারবার করার তাগিদ আর কেউ দেবেন না। সেক্ষেত্রে জামাতকে সঙ্গে নিয়ে এবং এই যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের মিলিত সংগঠন মঞ্চকে সঙ্গে নিয়ে এই নির্বাচনকে পিছিয়ে দেবেন মোহাম্মদ ইউনূস। এবং মোহাম্মদ ইউনূস বলছেন যে তিনি বন্দর বিক্রি করছেন না, তিনি কি বন্দর চালিয়েছেন নাকি দেশের সরকার চালিয়েছেন, তিনি দেশ বিক্রি করছেন এবং তিনি সেনাবাহিনীর বিরুদ্ধেই কথা বলেছেন বলে একটা বড় অংশ মনে করছে। আরও একটি তথ্য আমরা দর্শকদের কাছে রাখবো, বিস্ফোরক তথ্য, যা এখনও পর্যন্ত বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া দেখায়নি। সেই বিষয়টি হলো যে এখনও পর্যন্ত যে ছবি আমরা আনবো, বাংলাদেশের সংবিধান সংশোধিত হবে, বাংলাদেশের যে নতুন পতাকা যা পাকিস্তানের ট্রিবিউন পত্রিকা প্রকাশ করেছে, এটা হতে চলেছে বাংলাদেশের নতুন পতাকা। পাকিস্তানের পত্রিকায় প্রথম ফার্স্ট লুক এসছে সেই পতাকার। খুব বুঝে শুনে ইউনূস গ্যাং গোটা দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য পাকিস্তানের সহায়তায় চলছে এবং সেখানকার বর্তমান সংবিধান বাতিল হতে চলেছে। যে নতুন সংবিধান আসছে, সংবিধান সংস্কারের কাজ তো চলছে, তার যিনি প্রধান তার নাম আলী রিয়াজ। আমরা স্ক্রিনে আনবো আলী রিয়াজ গাজীপুরের রাজেন্দ্রপুর আমরা উল্লেখ করছি, সেখানকার একটি রিসর্টে প্রায় যাচ্ছেন তার একাধিক বান্ধবীকে নিয়ে। আমরা বলছি আপনারা ক্রস চেক করে নেবেন। আমরা বলছি আলী রিয়াজ যাচ্ছেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তিনি রিসর্টে যাচ্ছেন না কোথায় যাচ্ছেন তার ব্যাপার বলার কারণ হলো সেখানকার গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে যে আমরা নাম্বার বলছি ঢাকা মেট্রো ঘ 8947, উল্লেখ করছি আবার স্ক্রিনে, ঢাকা মেট্রো ঘ 8947, এই সরকারি গাড়ি ব্যবহার করেই তিনি তার একাধিক বান্ধবী নিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন রিসর্টে নিশি যাপন করতে। কেন তিনি সরকারি গাড়ি ব্যবহার করে বান্ধবী নিয়ে নিশি যাপন করবেন, সেই প্রশ্নে হয়তো একাধিক রাজনৈতিক দল এবার সরব হবে। তবে এই ব্যক্তির হাতেই রয়েছে বাংলাদেশের বর্তমান সংবিধানের সংস্কার, কতটা সংস্কার হবে তা নিয়ে তো প্রশ্ন উঠছেই। একেবারে সত্যজিৎ, এখান থেকে আরো বিস্তারিত একটু জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দূরবর্তী স্থান থেকে সরাসরি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু বাবু, আপনাকে স্বাগত জানাবো। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপ্তাংশু, যে বিষয়টি আসছে যে রাশিয়ার তরফে যে ক্রিনজেল হাইপারসোনিক মিসাইল, যেটার বিধ্বংসী ক্ষমতায় জেলেনস্কি নাকি পালিয়েছেন বলে শোনা যাচ্ছে এবং সেটাই বোধহয় ব্রহ্মস-2 হয়ে ভারতের হাতে আসতে চলেছে এবং ভারতকে দেবে রাশিয়া একটাই কারণ পাকিস্তান সেন্ট্রাল এশিয়াতে একটি পশ্চিম বিশ্বের শক্তিমান রাষ্ট্রের কথা মতো জঙ্গি মডিউল তৈরি করে রাশিয়াকে রক্তাক্ত করতে চেয়েছিল। রাশিয়ার কেজিবি সেই তথ্য জেনে ফেলেছে, ফলে ভারতকে এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে। একই সঙ্গে সেন্ট্রাল এশিয়ার যে 5টি রাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক বা যে আপনাদের যে নির্দিষ্ট যে তথ্য আছে সামরিক চুক্তি বা আমাদের ডিপ্লোম্যাটিক ফোর্স অনেক বাড়তে চলেছে। ঠিক কতটা ভয়ঙ্কর ছবি পাকিস্তানের জন্য হতে চলেছে? আপনি ঠিকভাবে বললেন সত্যজিৎ বাবু। আপনি যদি দেখেন পাকিস্তান এবং আফগানিস্তানের উত্তরে যে দেশগুলো দেখালেন, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এই কমপ্লিট এই 5টা দেশ যাদের বিভিন্ন অফিসিয়ালদের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রীর মিটিং হয়েছে, এটাতে একরকম ভাবে বোঝাচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তান উত্তরে এই যে ইউএসএসআর এর ভেঙে যে 4-5টা নতুন রাষ্ট্র হয়েছিল, সেই রাষ্ট্রের সঙ্গে ভারতের কিন্তু ইতিমধ্যে একটা বন্ধুত্ব রিলেশনশিপ এই বিগত 6 বছর 7-8 বছরে গড়ে উঠেছে। এবং আমাদের, আপনি যেমন সঠিক বললেন, এখানে কিন্তু ছোট ছোট বেস, সামরিক বেস তৈরি করার একটা পরিকল্পনা ইতিমধ্যে চলছে। কেন? কারণ ওই দিক থেকে আপনি যদি দেখেন তালিবানের সঙ্গে যে আফগানিস্তানে এখন যারা আফগানিস্তান রাষ্ট্র যারা চালাচ্ছে, তাদের সঙ্গে ভারতের একটা মোটামুটি একটা রিলেশন আছে। সেই দিক থেকে পাকিস্তানের
পশ্চিম এবং পাকিস্তানের উত্তর, এই দুদিকে যদি আপনি দেখেন, আর এই একদিকে ভারত, এইদিকে কিন্তু কমপ্লিট একটা কম্প্রেস করে দিচ্ছে। এবং বে অফ বেঙ্গলে ভারতের এবং আরব সাগর, এই দুটো জায়গায় যে ভারতের দখল অলরেডি প্রত্যেকে জানে। তো আপনি যদি জিওপলিটিক্যাল দেখেন, পাকিস্তান কিন্তু চারিদিক দিয়ে ঘিরে আছে। একদিকে আফগানিস্তান, অলরেডি আপনি জানেন যে পাখতোনা প্রভিন্স বালুচিস্তানে কি হচ্ছে, বিশেষ করে পাখতোনা প্রভিন্সে, যেখানে টিটিপি অলরেডি যা কাণ্ড কারখানা করছে, সেখানে পাকিস্তানের নাস্তানাবুদ। ওইদিকে আপনি যে 5টা রাষ্ট্রের কথা বললেন, যারা দেখা করেছে কাল প্রধানমন্ত্রীর সঙ্গে, এই 5টা রাষ্ট্রই উত্তরে, এবং সেই দিক থেকে যদি আমাদের সামরিক বেস আলটিমেটলি ওখানে হয়, সেখানে একটা বিরাট প্রেশার কমপ্লিট মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়ায় ভারতের যে স্থাপিত, যেটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আছে, একইভাবে মিডল অথবা সেন্ট্রাল এশিয়ায় এটা একইভাবে আমরা প্রতিষ্ঠান করতে পারবো। দ্বিতীয়ভাবে আপনি যেটা দেখলেন, ইউক্রেন একটা জায়গা হাত দিয়েছিল প্রায় 4,000 থেকে 4,500 কিলোমিটার রাশিয়ায় ঢুকে, সাইবেরিয়া অথবা আর্কটিক রাশিয়ায় যে 4টে এয়ারবেস ওড়াবার ক্ষমতা দেখালো থ্রু দেয়ার ড্রোন, তার প্রত্যাঘাত হতে নির্ঘাত আমরা প্রত্যেকে সময়ের অপেক্ষা ছিল। এবং গতকাল রাত্রি থেকে দেখলাম যে কিরম ভাবে প্রায় 40টা মিসাইল এবং 400টার বেশি ড্রোন প্রায় 17টা 18টা বিভিন্ন ছোট ছোট রাজ্যে প্রায় শেষ করে দেওয়া হলো। এটা বাড়বে, কারণ এটা রাশিয়া শুধু ইউক্রেনকে করছে না, একটা কিন্তু মেসেজ দিচ্ছে 32টা ন্যাটোর দেশকে, যেটা আপনি বললেন। কারণ ইউক্রেনের আশেপাশে যেসব দেশ, আপনি বেলারুস বলুন, পোল্যান্ড বলুন, প্রত্যেকে চারিদিকে ঘিরে, প্রত্যেকটা ন্যাটোর মেম্বার। এবং মেন যে পেছন দিকে লড়াই, সবাইকে লড়াচ্ছে এবং লড়িয়ে দিচ্ছে এবং সামনে দেখাচ্ছে, না আমি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা বন্ধ করার জন্য চেষ্টা করছি, সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রত্যেকটা জায়গায়, সেটা দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, সমস্ত জায়গায় যেখানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই জায়গায় কোনো না কোনো জায়গায় অ্যাঙ্গেলটা আপনি জিওপলিটিক্যালি খুঁজে পাবেন। তো তাদের এই যে পুরো বিশ্বে নিজের স্থাপন করা, যে আমরাই শেষ কথা, এইটা বলার জন্যে এই বিভিন্ন যে ইকুয়েশন করে, ধরুন কোন সময় ইসরায়েলের সঙ্গে জুড়ে ইরানকে, অথবা ন্যাটোর সঙ্গে ইউক্রেনকে ইউজ করে রাশিয়ার বিরুদ্ধে, বাংলাদেশ পাকিস্তানকে ইউজ করে ভারতের বিরুদ্ধে, অথবা মায়ানমারের বিরুদ্ধে, এই সমস্তটা আপনি যদি ডট মেলান, দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকটি এই যে অস্থিরতা, যে ঠিক বলছেন, ডট মেলালে সেটা আলটিমেটলি যাচ্ছে ওয়াশিংটন ডিসির দিকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আমেরিকার পরামর্শ মতো পাকিস্তান, তারা এই 5টি রাষ্ট্রে সেন্ট্রাল এশিয়ার, সেখানে তারা আইসিস জঙ্গি মডেল তৈরি করতে চেষ্টা করছিল। সেটা রাশিয়ার যে দক্ষ গোয়েন্দা সংস্থা কেজিবি তারা জানতে পারে, এবং তারপরেই ব্রহ্মস 2, যেটাকে ক্রিনজাল বলা হচ্ছে রাশিয়ার পার্টে, ব্রহ্মসের আঘাতেই পাকিস্তানের থরহরি কম্প। ব্রহ্মস 2 চলে আসলে পাকিস্তানকে আদৌ এই ধরাধামে পাওয়া যাবে? কতটা ভয়ঙ্কর হবে ভারত সেই সময়? সত্যজিৎ বাবু, আপনি জানেন, আপনার সঙ্গে আমি আনঅফিশিয়ালি ডিসকাস করেছিলাম নূর খান এয়ারবেস, যেটা সবাই যাই বলুক, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলের আন্ডারে, যদিও পাকিস্তানের। ওখানে একটা ওদের যে এডি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ছিল, যেটাকে C41 বলি আমরা, এইটা নূর খান এয়ারবেসে হার্ড অ্যান্ড ডিপলি বারিড টার্গেট, মানে এইটার মাটির অনেক তলায় একটা টার্গেট ছিল, এটাকে HDBT বলে, হার্ড অ্যান্ড ডিপলি বারিড টার্গেট। এই টার্গেটটা কিন্তু আপনি যেটা বললেন, ব্রহ্মস এবং স্পাইস 2000 এটাকে ফাটিয়ে দিয়েছে, এবং এখানে একটা হিউজ নাম্বার অফ ক্যাজুয়ালিটি পাকিস্তানে হয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সিটিজেন ছিল, সেটা সৈনিক ছিল কি না ছিল আমি বলতে পারবো না, নাগরিক ছিল। সেইখান থেকে যারা এটা কন্ট্রোল করছিল মাটির অনেক তলায় বসে, সেখানে একটা হিউজ ক্যাজুয়ালিটি হয়েছিল যখন এই ব্রহ্মস এবং স্পাইস 2000, একটা ইসরায়েল ভারতের যৌথভাবে একটা বম, সেটা ওই এসি ইভেন্ট, কিভাবে ভারত প্রত্যাঘাত করেছিল সেই তথ্য দীপ্তাংশবাবু দিচ্ছেন। একদমই তাই। এখান থেকে আরো বিস্তারিত আলোচনার সময় যেহেতু এখনো রয়েছে, আমি দীপ্তাংশবাবুকে সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব। সত্যজিৎ, সঙ্গে থাকো।
অর্থাৎ একদিকে ইউক্রেন রাশিয়ার সম্পর্ক এবং সেই জায়গা থেকে ভারতের সঙ্গে এক প্রকার শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠার, এবং অন্যদিকে রাশিয়া ভারতের এই প্রত্যেকটা ক্ষেত্রে কূটনৈতিক চাল, তার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি কোন পথে এগোচ্ছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা যেহেতু জোরালো আলোচনায় রয়েছি। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আবারও আলোচনায় যাব। সত্যজিৎ, একদমই যে ছবিটা উঠে আসছিল দীপ্তাংশবাবু বলছিলেন, প্রথম বিষয় আমরা আকবর স্ক্রিনে দেখিয়ে দেবো যে ইউএস এয়ারফোর্সের তরফ থেকে যে নোটিশটা জারি করা হয়েছে যে আগামী বেশ কয়েকদিন বা অনির্দিষ্টকালের জন্য নূর খান এয়ারবেসকে আর ব্যবহার করা যাবে না, এবং কার্যত ঘাড় ধরে পাকিস্তান এয়ারফোর্সের অফিসারদের তারা বারো করে দিয়েছেন। সেই ছবি, সেই তথ্য সারা বিশ্ব জানে। যেটা দীপ্তাংশবাবু বলছিলেন যে ব্রহ্মোস মিসাইল, যার ভয়ে শেহবাজ শরীফ থেকে আসিম মনি সেখানকার সেনাপ্রধান এখনও থরথর করে কাঁপছেন, সেটা কিভাবে ওই নূর খান এয়ারবেসকে টার্গেট করেছিল এবং সেভাবে কীভাবে বাংকারকে ফাটিয়ে দিয়েছিল, সেই তথ্য দীপ্তাংশবাবু জানাচ্ছিলেন। দীপ্তাংশবাবু প্লিজ। একদম সত্যজিৎ বাবু যেটা বলছেন, আমি যেটা বলছিলাম, নূর খান এয়ারবেস যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর আন্ডারে অলরেডি নিয়ে নিয়েছে, আপনি যেটা সঠিকভাবে বললেন, ওদের প্লেনও কিছু ল্যান্ড করেছে, কিছু বক্স নেমেছে, কিছু বক্স পাঠানো হয়েছে, এবং তার সাথে সাথে বোলারি এবং মুরিদ, এই দুটো বেস, যেখানে মুরিদ পেতে ছিল হচ্ছে ওদের যে বিভিন্ন ড্রোন ওটা ছিল তার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এবং বোলারিতে 4টে F-16 আর অ্যাওয়াক্স যেটা আর্লি ওয়ার্নিং সিস্টেম, এই স্টাফ SAAB বলে, এই 4 F-16 এবং স্যাম এটাকে গুড়িয়ে ভেঙে দেওয়া হয় এই থ্রু ব্রহ্মোস। এবং এটা আজ পর্যন্ত আমি যখন কথা বলছি আপনাদের সাথে, এটাকে টারপলিন দিয়ে ঢেকে রেখেছে, যাতে কোনো নিউজ মিডিয়া ওখানে যেতে দিচ্ছে না। কমপ্লিটটা টারপলিন, সাধারণ তেরপল দিয়ে ওটাকে ঢাকা আছে, সেখানে F-16 এর ধ্বংসস্তূপ এখনো পড়ে আছে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন ধরুন চীন, পাকিস্তানের সবাই রেগে যাবে ভারতের উপর, কারণ যেসব অস্ত্র আমরা ইউজ করেছি সেটা আকাশ, কোন ইন্ডিজিনিয়াস মেক ইন ইন্ডিয়া হোক অথবা ব্রহ্মোস হোক, যেটা রাশিয়া এবং ভারত যৌথভাবে তৈরি করেছে, এবং তার যে ইন্টেন্সিটি, কিভাবে ডিস্ট্রয় করতে পারে, কিভাবে তার এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্রর তত্ত্বাবধানে এয়ার ডিফেন্স সিস্টেম অথবা চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে গুড়িয়ে দিয়ে, যেখানে নূর খান বেস, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সেটাকে ভেঙে দিয়েছে। আমার মনে হয় এগুলো এখনো ভারতবাসীর সামনে, সবার সামনে এই তথ্যগুলো আসেনি। কেন আমি জানি না যে ভারতীয় সরকার এগুলোকে পার করছে না। এগুলো পার করা উচিত, প্রত্যেক ভারতীয় এটা জানা উচিত যে ভারত কিরকম ভাবে ব্রহ্মোস দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নূর খান এয়ারবেস, যেটা মাটির বহু গভীরে ছিল, সেটা ভেঙে প্রায় শেষ করে দিয়েছিল এবং বহু ফেটাল ক্যাজুয়ালিটি হয়েছে। তার উপর পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকা দেওয়ার জন্য ডোজার নিয়ে এসে ঢাকা দিয়ে দিল, কারণ প্রায় যারা ছিল কেউ আর জীবিত না, সব মৃত ছিল। সেটাই তো প্রশ্ন, যে আমাদের ব্রহ্মোস যদি এত শক্তিশালী এফেক্ট তৈরি করতে পারে, তাহলে আমরাই প্রথম জানাচ্ছি যে রাশিয়ার তরফে যে ক্রিনজাল হাইপারসনিক যে মিসাইল, যেটা ইতিমধ্যে ইউক্রেনে চার্জ করা হয়েছে এবং বিধ্বংসী ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেই ক্রিনজাল হাইপারসনিক মিসাইলও এরপর রাশিয়া তুলে দেয় ভারতের হাতে। এবং এর আগেও ব্রহ্মোস ব্যবহৃত হয়েছে পাকিস্তানের বিরুদ্ধেই। তাহলে ব্রহ্মোস 2 যদি ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে কতটা বিভৎস পরিস্থিতি হতে পারে। এবং একই সঙ্গে যে তথ্য যে এই যে সেন্ট্রাল এশিয়ায় আমরা একে একে 5টি দেশের সঙ্গে, আমাদের সঙ্গে তাজিকিস্তানের যে ডিফেন্স স্ট্র্যাটেজি রয়েছে, আমরা ফারকোর ব্যবহার করি ওদের এয়ারবেস, আমরা নির্দিষ্টভাবে আইনি যে এয়ারবেস ব্যবহার করছি, একই সঙ্গে আমাদের সঙ্গে তুর্কমেনিস্তান, কাজাকিস্তান এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে যে কিরগিজস্তান, এদের সঙ্গে আমাদের যে নির্দিষ্টভাবে সামরিক মহড়াগুলো শুরু হচ্ছে বা চলছে। ফলে ভারত বহির্বিশ্বে, সেন্ট্রাল এশিয়ায় এভাবে তার যে সামরিক দাপট দেখাতে শুরু করেছে, সেটা পাকিস্তান এবং তাদের কাউন্টার পার্টের জন্য কতটা স্ট্র্যাটেজিক্যালি ভয়ানক হতে চলেছে। সত্যজিৎ বাবু, পাকিস্তানে তো নিশ্চিতভাবে, পাকিস্তান ছোট দেশ, চারিদিক দিয়ে আমি যেমন প্রথমেই শুরু করে বললাম, এই 5টা রাষ্ট্র, এই একদিকে তালিবান, আফগানিস্তান, টিটিপি অলরেডি পাখতুনখোয়া প্রভিন্সে পাকিস্তানকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। ওপরে আমাদের কাজাকিস্তান, কিরগিজস্তান, এদের সঙ্গে এর আগেও সামরিক বাহিনীর মহড়া, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ চলেছে। এখনো আমরা ওখানে বেস করার কথা ভাবছি বিভিন্ন জায়গায়, কোনোটা এয়ারবেস হতে পারে, কোনোটা আর্ম ফোর্সেস বেস হতে পারে,
সেটা সময় বলবে, কিন্তু নিশ্চিতভাবে মহড়া যেমন চলবে, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভাবে প্যাসিফিক কমান্ড প্রভাব বিস্তার করেছে, সেরকম ভাবে ভারত ফোর্থ লার্জেস্ট মিলিটারি মাইট ইন দ্য ওয়ার্ল্ড, ফোর্থ লার্জেস্ট ইকোনমিক মাইট ইন দ্য ওয়ার্ল্ড, নিশ্চিতভাবে ভারতও তার প্রভাব মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তার প্রভাব বিস্তার করবে। কেনই বা করবে না? আমাদের অর্থ আছে, আমরা সেই জায়গাটা দিতে পারি। আমরা যদি সেই মাইকটা না দেখাতে পারি, আমাদের যারা ঘিরে আছে, যে শত্রু দেশ ঘিরে আছে, তারা আমাদের শেষ করে দেবে, ভারতকে ভেঙে দেবে। তো ভারত নিজের সার্বভৌমত্ব বাঁচাবার জন্য যে বিস্তার করা দরকার, যে মাইক দেখাবার দরকার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ দেখায়, সে নিশ্চিতভাবে চীন দেখায়, ভারতকে সময় এসে গেছে সেটা দেখাবার। আমি বলছি না এক্সপ্যানশনিস্ট চায়নার মতন কোনো জায়গা দখল করে নেওয়া, বাট ভারতের সার্বভৌমত্বের ওপর যারা আঙুল তুলছে অথবা ভাঙার জন্য প্ল্যান করছে অথবা টেমপ্লেট করছে, বিশেষ করে পূর্ব থেকে বাংলাদেশ, এই দুর্বৃত্তের ইউনিসের সরকার এই বিগত 9 মাসে ভারতকে নিশ্চিতভাবে তার সামরিক যে মাইট সেটা বিস্তার করা দরকার, এবং মানুষ যারা ভারতের দিকে তাকিয়ে ভারতকে ভাঙার জন্য ভাবছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় আমার মনে হয় এসে গেছে। দীপ্তজি, আপনি বাংলাদেশের প্রসঙ্গ তুলছেন এবং আজকে সকালে ঈদের প্রাক্কালে যে ঢাকার জাতীয় ঈদগাহে, সেখানে মোহাম্মদ ইউনূস এবং তার সিন্ডিকেট একারাই নামাজ পড়েছেন, মানে নির্দিষ্টভাবে তাদের সঙ্গে সেই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেখা মেলেনি, সেই তথ্য আমরা জানতে পারছি। তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে, ষড়যন্ত্রের একটা ছবি, কারণ প্রতিবেশী রাষ্ট্র তো আলটিমেটলি বা আফটার অল, সেখানে যে ছবিটা হচ্ছে তা হলো যে এই মোহাম্মদ ইউনূস তিনি এপ্রিল মাসে 2026-এ তিনি ভোটের ইচ্ছে প্রকাশ করেছেন মাত্র, এবং তিনি বলেছেন এটা ভোট হতে পারে। কিন্তু তার আগে যে তথ্য আসছে, যিনি সবথেকে বেশি ভোকাল ছিলেন, সবথেকে বেশি নির্বাচনের কথা বলেছেন, 18 মাসে নির্বাচনের কথা বলেছেন, তিনি ওয়াকারুজ্জামান, সেখানকার সেনাপ্রধান। এবং তথ্য বলছে, সূত্র বলছে যে 2026-এর ফেব্রুয়ারি মাসেই ওয়াকারুজ্জামান অবসর নিতে চলেছেন। তাহলে ওয়াকারুজ্জামানের অবসর হয়ে গেলে তাকে পরবর্তী ক্ষেত্রে বিচারের ব্যবস্থায়, অভিযোগের বিচারের ব্যবস্থা আনা এবং নির্বাচনকে আরও ডিলেট করা, এই দুটো অপশানই মোহাম্মদ ইউনূস পাচ্ছেন যদি তিনি 26-এর এপ্রিল নির্বাচন করেন, প্রথমার্ধে না করেন। এইটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় যদি কাঁটা কেউ থাকে আজ বাংলাদেশে, সে হচ্ছে তাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো উনি চাইবেন যে ওয়াকারুজ্জামান যেরকম করে হোক তার রিটায়ারমেন্টের পর ইলেকশন করবে, কারণ উনি জানেন যে ওয়াকারুজ্জামান যদি এই ইলেকশন প্রসেসে থাকে, তাহলে ফেয়ার অ্যান্ড প্রি ইলেকশন হবে, একটা ডেমোক্রেটিক দেশে যা ইলেকশন যেভাবে হওয়া দরকার ঠিক সেইভাবে হবে। সেটা উনি চান না। আমরা বিগত 9-10 মাসে দেখেছি যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে প্যারাশুট ড্রপ হওয়ার পর বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের ইন্টারনাল কি অবস্থা, বাংলাদেশের ইকোনমিক যে প্রগতি হয়েছিল সেখানে কোথায় স্থল হয়ে গেল, তাদের বস্ত্র শিল্প প্রায় বন্ধুর দিকে, তাদের পার ক্যাপিটা ইনকাম লোয়েস্ট, তাদের গ্রোথ রেট 6.84 থেকে 3.43% হয়ে গেছে। তো এই আর এটা হয়েছে বিগত 10 থেকে 11 মাস মধ্যে, যে কমপ্লিট গ্রোথ রেট শেষ হয়ে গেছে। সেই যে দেশ আর একটা সিরিয়া হতে যাচ্ছে, যে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হিসেবে নিজেকে অস্তিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেখাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবার এই বাংলাদেশকে ইউজ করবে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ব্যালেন্স কমপ্লিটলি নষ্ট করার জন্য। এবং মোহাম্মদ ইউনূস তাদেরই লোক, বাংলাদেশকে তুলে দিচ্ছে। অলরেডি চট্টগ্রাম বন্দরটাকে প্রায় পন্ড রেখে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, এবং ইতিমধ্যে আমরা জানি সিআইএ তার ডিফারেন্ট এনজিও অর্গানাইজেশনের মাধ্যমে ওইখানটা ঘিরে ফেলেছে চট্টগ্রাম এবং কক্সবাজার। তার ওখানে অনেক রেডিয়েশন আর্টিকেল কালকে প্রোডাক্ট চট্টগ্রাম থেকে নেমেছে, যেটা যে কোনো প্রোডাক্ট নামলে তার মধ্যে রেডিয়েশন আছে কিনা সেটাকে চেক করা হয়, কোনো প্রোডাক্ট চেক করা হচ্ছে না। বাবু, যেভাবে চট্টগ্রাম বন্দরকে বিক্রি করছে তার জাস্টিফিকেশন দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তার পাশাপাশি তাদের, অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে পতাকা আমরা দেখতে অভ্যস্ত, তাকে সরিয়ে একেবারে পাকিস্তানের কনসেপ্টে নতুন পতাকা, জাতীয় পতাকা আনতে চলেছেন মোহাম্মদ ইউনূসের গ্যাং আনতে চলেছে। এবং সেই পতাকাটির ফার্স্ট লুক সেখানকার ট্রিবিউন ম্যাগাজিনে, পাকিস্তানের ট্রিবিউন পত্রিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাদের হাতে এই নতুন সংবিধান, যেটি কার্যত জেহাদি গোষ্ঠীর সংবিধান বলে অনেকে মনে করছেন, সেই সংবিধান সংস্কারের যিনি প্রধান, সেই আলী রিয়াজ
যার ছবি আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব। সেই আলী রিয়াজ গাজীপুর রাজেন্দ্রপুরের রিসর্টে প্রত্যেক দিন নিশি যাপন করছেন বান্ধবী সমেত, এবং তিনি ব্যবহার করতে পারেন তিনি ব্যক্তিগতভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, কিন্তু যে প্রশ্ন উঠছে যে তিনি ঢাকার যে সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ 8947 এই নম্বরের গাড়ি ব্যবহার করেই তিনি তাদের বান্ধবীদের নিয়ে নিশি যাপন করছেন। এটা কতটা নীতিগত এবং এই ধরনের মানুষ কি আদৌ সংবিধান সংস্কারের যোগ্য ব্যক্তিত্ব, বা এই কি যোগ্য হলেন শেষ পর্যন্ত সংবিধান সংস্কারের জন্য? সংস্কার হচ্ছে কি অপসংস্কার হচ্ছে বাংলাদেশের মানুষ বলবে। যে এই ভদ্রলোক বাংলাদেশের কোনো সংস্কার করতে পারে বলে আমার তো মনে হয় না। বাংলাদেশ ৭১-এর পর এই ৫ই অগস্ট অব্দি খুব ভালো চলেছে, প্রগতির দিকে চলছিল, প্রগতিশীল হচ্ছিল। তার গ্রোথ রেট 6 to 7%, সেই গ্রোথ রেট আজকে 3% হয়ে গেছে। একজন সুদখোর অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনিস কন্ট্রোল নিয়েছে এবং বাংলাদেশটাকে তুলে দিচ্ছে কমপ্লিট মৌলবাদী জঙ্গি সংগঠনদের হাতে। এই 18 কোটি বাংলাদেশের মানুষ তাদের যে ভবিষ্যৎ অন্ধকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পণ বিক্রি করে দিচ্ছে বাংলাদেশকে। পাকিস্তানকে রেড কার্পেট পাঠাতে, যে পাকিস্তান ৭১-এর আগে ৭১-এর এপ্রিল মাসে প্রায় লক্ষ মা বোনদের ইজ্জত এবং মানুষদের যারা বিদ্যুৎজন ছিল তাদের মেরেছে, কুপিয়ে খুন করে বাংলাদেশের মাটি লাল করেছিল, যার থেকে মুক্তি ভারতবর্ষ বাংলাদেশের 18 কোটি মানুষকে দিয়েছে। আবার এই অন্তর্বর্তী সরকারের এই মোহাম্মদ ইউনিস আবার এই দেশটাকে প্রায় শেষ করে দিচ্ছে মার্কিন একদম নির্দিষ্টভাবে সঠিকভাবে, অর্থাৎ মোহাম্মদ ইউনুস যে ঘোষণা করেছেন ২৬ এপ্রিলে, সেটা একটা ষড়যন্ত্র বলে একটা বড় অংশ জানতে পারছেন। গোয়েন্দা তথ্য তাই বলছে, কারণ ফেব্রুয়ারি মাসেই অবসর নেবেন সেনা প্রধান বর্তমান সেনা ওয়াকারুজ্জামান। ফলে ওয়াকারুজ্জামানের অ্যাবসেন্সে ভোট আদৌ হবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন। অন্যদিকে ৮ দিনের মধ্যে বোধহয় ইউক্রেন চলে যাবে রাশিয়ার ডমিনেশনে, সেই ছবিটা হয়তো আমরা প্রত্যক্ষ করতে থাকবো বা প্রত্যক্ষ করবো। একেবারে আগামীতে এই প্রত্যেকটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে। দীপ্তাংশুবাবুকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, এবং তার পাশাপাশি আপনারাও আমাদের সঙ্গে ছিলেন। আর প্রত্যেকটা আপডেট জানতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।